গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্সে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসে আমি আলোচনা করব মাধ্যমিক সিলেবাসের মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সে বক্র তলে আলোর প্রতিফলন। এখানে উত্তল দর্পণ এবং অবতল দর্পণের সম্পর্কিত যে কিছু প্রাথমিক ভৌত রাশি আছে, আজকের ক্লাসে আমরা সেই রাশিগুলো সম্পর্কে ডিটেলসে জানব। এই রাশিগুলো যেমন মাধ্যমিকের সিলেবাসে তোমাদের ডেফিনেশন বা সংজ্ঞা আকারে পরীক্ষায় আসে, তেমনি যারা ক্লাস 12-এ পড়ছো তোমাদের কিন্তু এই বক্রতলে আলোর প্রতিফলন আছে, এবং যাদের ক্ষেত্রে এই প্রাইমারি যে আইডিয়াগুলোর ঘাটতি রয়েছে তোমরা এই ক্লাসটা দেখতে পারো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, বক্রতল বলতে বক্রতলে আলোর প্রতিফলন, বক্রতল বলতে আমরা এখানে দু রকমের তলকে বোঝাবো, একটি হচ্ছে উত্তল এবং একটি হচ্ছে অবতল। তো প্রথমে আমরা দেখি যে উত্তল দর্পণ কি আর অবতল দর্পণ কি। ধরো আমি এখানে দুটো দর্পণ আঁকছি। এখানে প্রথম যে দর্পণটা আমি এঁকেছি তার ক্ষেত্রে আমরা বাইরের যে পৃষ্ঠটা আছে সেই পৃষ্ঠটাকে আমরা প্রলেপ দিলাম, এবং ভেতরের যে পৃষ্ঠটা সেটা হচ্ছে চকচকে। আর দ্বিতীয় যে দর্পণটা আমি এঁকেছি এই ক্ষেত্রে ভেতরের তলটিকে আমি একটি প্রলেপ দিলাম এবং বাইরের যে তলটা আছে সেইটাকে আমরা চকচকে রাখলাম। অর্থাৎ এটা হচ্ছে প্রতিফলক তল, বাইরের তলটা প্রতিফলক তল, এই ক্ষেত্রে ভেতরের তলটা প্রতিফলক তল। তো প্রথম যে দর্পণটা রয়েছে এটাকে বলা হচ্ছে অবতল দর্পণ, এটাকে বলা হচ্ছে অবতল দর্পণ। এবং যে দর্পণের বাইরের তলটি প্রতিফলক তল সেটাকে বলা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ। অবতল দর্পণ যেটাকে আমরা ইংরেজিতে বলছি কনকেভ, কনকেভ মিরর। এবং উত্তল দর্পণ এটাকে বলা হচ্ছে কনভেক্স মিরর, কনভেক্স মিরর। তোমরা ক্লাসগুলো একটু ধৈর্য ধরে মন দিয়ে করো। আমি কথা দিচ্ছি আজকে এই টপিক যেটা আলোচনা করছি এই ক্লাসের পরে তোমাদের এইখান থেকে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তো আমাদের সিলেবাসে এই দুই ধরনের দর্পণ সম্পর্কে আমরা আলোচনা করব, একটি হচ্ছে উত্তল দর্পণ, একটি হচ্ছে অবতল দর্পণ। তো চলো এবার এই দর্পণের কিছু প্রাথমিক রাশি সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো প্রথমে আমি একটি দর্পণ একটু ভালো করে এঁকে নিই। মনে করো আমরা এটা তো একটি গোলীয় তল, উত্তল বা অবতল দর্পণ যেটা আমরা আঁকছি সেটা কিন্তু একটি গোলক থেকে কিছুটা অংশ আমরা যদি কেটে নিই, এটা একটা গোলক আমি এঁকেছি যার কেন্দ্র মনে করো এইখানে আছে কেন্দ্র। এবার এই যে গোলক আমরা যদি এর একটা পার্ট আমরা এটাকে মুছে দিলাম, ঠিক আছে, এই একটা গোলকের এই পার্টটাকে মুছে দিলাম, ধরো তাহলে এটা একটা কি হলো, অবতল দর্পণ হলো। এখন এই যে অবতল দর্পণটা আমরা পেয়েছি এই দর্পণ সম্পর্কে, অবতল বলো বা উত্তল যাই হলো, তো এই দর্পণ সম্পর্কে তো কতগুলো রাশি আমরা দেখব। প্রথম যে রাশিটা আমরা দেখব, হ্যাঁ, সেটাকে আমরা বলছি, প্রথমে যেটা আমরা বলবো সেটা হচ্ছে মেরু বা পোল কাকে বলে। দর্পণের মেরু বা পোল, ইংরেজিতে বলা হচ্ছে পোল। তাহলে মেরু বা পোল কাকে বলে? এই যে দর্পণটা দেখছো আমি এটাকে এম এম ড্যাশ নাম দিলাম। তাহলে এই দর্পণের একদম ঠিক মধ্যবিন্দু, দর্পণের ঠিক মধ্যবিন্দুটাকে বলা হচ্ছে মেরু বা পোল। অর্থাৎ এই যে বিন্দু এটাকে আমি নাম দিলাম ও। তাহলে ও বিন্দুটাকে আমরা বলছি দর্পণের মেরু বা পোল। ওকে, এরপরে চলো আমরা দ্বিতীয় যে রাশিটা জানবো, দ্বিতীয় যে রাশিটা জানবো যেটাকে বলা হচ্ছে দর্পণের বক্রতা কেন্দ্র। খুব ইম্পর্টেন্ট, বক্রতা কেন্দ্র। প্রথমে তোমাদের এই রাশিগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া করতে হবে।
এটার ইংরাজি টার্মটা কি? এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। এটা কি? দেখো এই যে দর্পণটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আঁকার সময় প্রথমেই কিন্তু আমি একটা গোলক হিসেবে এঁকেছিলাম। তাহলে এই যে গোলীয় দর্পণটা আমরা এঁকেছি, এই দর্পণ কোনো না কোনো একটি গোলকের অংশ, এবং সেই গোলকের যে কেন্দ্র, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে কেন্দ্রটা, এটা হচ্ছে সেই গোলকের কেন্দ্র। তাহলে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, আবার বলছি, এই যে গোলীয় দর্পণ এটা কোনো একটা গোলকের অংশ, তাহলে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র তাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে এই যে বিন্দুটা দেখছো সি আমি লিখলাম, এই সি হচ্ছে বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। তাহলে আবার বলছি, বক্রতা কেন্দ্র কাকে বলে? যদি ডেফিনেশন আসে তাহলে কি বলবে? গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। এবার আসছি নেক্সট পয়েন্ট, বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ যেটা হচ্ছে আমরা বলছি রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। এই যে গোলীয় দর্পণটা আমরা এঁকেছি, এই যে গোলীয় দর্পণ দেখছি, এটা তো কোনো একটা গোলকের অংশ ছিল। তাহলে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র তাকে বলা হচ্ছে, সেই গোলকের যে ব্যাসার্ধ তাকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই গোলকের ব্যাসার্ধ কোনটা? এটা। এই গোলকের ব্যাসার্ধ কোনটা? এটা। তাহলে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকেই বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ওকে, ক্লিয়ার? এই যে সি এবং ও, ও সি, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? বক্রতা ব্যাসার্ধকে আমরা কি লিখব? বক্রতা ব্যাসার্ধকে আমরা লিখব আর। ওকে, বক্রতা ব্যাসার্ধকে আমরা লিখব আর। তাহলে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম। তাহলে এখন পর্যন্ত আমরা তিনটে ডেফিনেশন আমরা চিত্র সহ দেখলাম। এরপরে আমরা যেটা পড়ব সেটা হলো প্রধান অক্ষ। কি পড়বো আমরা? 4 নাম্বার হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রধান অক্ষ কাকে বলে? প্রধান অক্ষ, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। দেখো প্রধান অক্ষ কাকে বলে? এই যে তোমরা দেখতে পেলে দুটো পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে, একটা পয়েন্ট তোমরা দেখতে পেয়েছো যেটাকে একটা পয়েন্ট তোমরা দেখতে পেয়েছো সি, আর একটা পয়েন্ট হচ্ছে ও। অর্থাৎ দর্পণের, গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরু, এই দুটো বিন্দুকে যুক্ত করলে আমরা একটি সরল রেখা পাই, তাই না? গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরু, এই দুটো বিন্দুকে যুক্ত করলে যে সরল রেখাটি পাওয়া যায় তাকেই বলা হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা 4টি পয়েন্ট পড়লাম, এবার আমরা নেক্সট পয়েন্টে আসছি। এরপরে যে পয়েন্ট আমরা পড়ব সেটা হচ্ছে মুখ্য ফোকাস। 5 নম্বর পয়েন্ট, মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস কাকে বলে? প্রিন্সিপাল ফোকাস। দেখো আবার একটা দর্পণ আমাকে আঁকতে হবে। তো ধরো এটা একটা গোলীয় দর্পণ, আমি এর বাকি অংশটাকে আমি মুছে দিচ্ছি। ধরো এটা একটা দর্পণ, ওকে। তো আমরা এর আগে পর্যন্ত যতটুকু করেছিলাম সেটুকু আমি আরেকবার ড্র করছি। আমরা
এইখানে পেয়েছিলাম আমরা এইখানে পেয়েছিলাম আমরা প্রধান মেরু, এবং এখানে আমরা পেয়েছিলাম বক্রতা কেন্দ্র। 1 মিনিট, এখানে আমরা পেয়েছিলাম বক্রতা কেন্দ্র, আর এটা পেয়েছিলাম মেরু, এবং এদেরকে যোগ করে আমরা একটা সরলরেখা পেয়েছিলাম। ওকে, এটা একটা সরলরেখা পেয়েছিলাম। তো আমি ধরলাম এটা একটা অবতল দর্পণ আমি নিয়েছি, এটা একটা অবতল দর্পণ নিয়েছি, যার বাইরের দিকটাই প্রলেপ দেওয়া আছে আর ভেতরের তলটা প্রতিফলক তল। ঠিক আছে, একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করো, ক্লাসটা হয়তো একটুখানি বড় হবে, কিন্তু তুমি ধৈর্য ধরে যদি দেখো তাহলে প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে। তা আমরা পড়ছি কি মুখ্য ফোকাস। তো কাকে বলে মুখ্য ফোকাস? এটা হচ্ছে দর্পণের প্রধান অক্ষ, আমি নাম দিয়ে দিলাম, মনে করো XY প্রধান অক্ষ নাম দিয়ে দিলাম। এখন এই প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরালভাবে কোনো রশ্মি এসে আপতিত হয়, আবার রিপিট করছি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে, সরি বেঁকে গেল, আমি লাইনটাকে সোজা করে টানছি, প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরালভাবে কোনো রশ্মি আসে, ঠিক আছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে কোনো রশ্মি আসে, তাহলে প্রতিফলনের পরে এখান থেকে যখন প্রতিফলন হবে, প্রতিফলনের পরে এই রশ্মিটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে, দেখো প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করেছে, তাই না? এই যে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুটাকেই বলা হচ্ছে মুখ্য ফোকাস। তাহলে মুখ্য ফোকাস কাকে বলে? আবার বলছি, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি দর্পণ থেকে প্রতিফলনের পর প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকেই বলা হচ্ছে মুখ্য ফোকাস। এখানে একটা কথা বলে রাখি, দর্পণের এই মুখ্য ফোকাস এইটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু। এই মুখ্য ফোকাস একটি নির্দিষ্ট বিন্দু, এটা এই কারণেই বললাম, এরপরে আমরা যেটা পড়বো অর্থাৎ গৌণ ফোকাস পড়বো, তো গৌণ ফোকাস কিন্তু নির্দিষ্ট বিন্দু নয়, এই জন্য আমি এটা বলে রাখলাম যে মুখ্য ফোকাস নির্দিষ্ট বিন্দু এবং এটা কিন্তু একটাই হবে। ঠিক আছে, তো হলো, এবার আসছি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফোকাস তল। তো ফোকাস তলটা আমি এখানেই করব, আমি এইগুলোকে একটু ডিলিট করে দিই। ফোকাস তল, তো মনে করো এই বিন্দুটাকে আমি বলেছি মুখ্য ফোকাস। ঠিক আছে, এখন আমি একটি তল কল্পনা করছি, যে তলটি মুখ্য ফোকাসে অবস্থিত এবং আমি এখানে একটা তল কল্পনা করছি, আচ্ছা এইরকম একটা তল আমি এখানে আঁকলাম। যেই তলটা, মনে করো এইটা যদি প্রধান অক্ষ হয়, এই যে পেনটা আমার দেখতে পাচ্ছ, এটা যদি প্রধান অক্ষ হয়, এই প্রধান অক্ষের সঙ্গে ঠিক লম্বভাবে থাকবে, এই হচ্ছে তল। মনে করো এটা একটা তল যেটা প্রধান অক্ষের সঙ্গে, দেখতে পাচ্ছ, প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে থাকবে, এবং তলটা কোথায় অবস্থিত হবে? মুখ্য ফোকাস। মনে করো এই পয়েন্টটা যদি মুখ্য ফোকাস হয়, তাহলে মুখ্য ফোকাসে অবস্থিত প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে যে তল থাকে তাকেই বলা হচ্ছে ফোকাস তল। তাহলে সংজ্ঞাটা কি বলবে তোমরা ফোকাস তলে? নেক্সট পয়েন্ট যেটা আমি কি বললাম, ফোকাস তল। নাম্বার 6 হচ্ছে ফোকাস তল বা ফোকাল প্লেন। ফোকাস তল কাকে বলে? বলবে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত মুখ্য ফোকাসে যে তল থাকে তাকেই বলা হচ্ছে ফোকাস তল বা ফোকাল প্লেন। ওকে, এইবারে আমরা আসছি আরো একটি পয়েন্ট আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে গৌণ ফোকাস। তো দেখে নাও এই গৌণ ফোকাস কাকে বলে। গৌণ ফোকাস হচ্ছে, দেখো আমরা দেখছিলাম যে রশ্মিটা যদি সমান্তরালভাবে আসে তাহলে তারা মুখ্য ফোকাসে মিলিত হচ্ছিল, কিন্তু সমান্তরাল না এসে যদি প্রধান অক্ষের সঙ্গে তির্যকভাবে এসে আপতিত হয়, মনে করো কিছু রশ্মি প্রধান অক্ষের সঙ্গে এরকমভাবে
তির্যকভাবে এসে আপতিত হলো। ঠিক আছে, কিছু রশ্মি প্রধান অক্ষের সঙ্গে তির্যকভাবে আপতিত হলো। তাহলে যখন তারা প্রতিফলিত হবে তখন তারা কিন্তু আর মুখ্য ফোকাসে মিলিত হবে না। তারা মুখ্য ফোকাসে মিলিত না হয়ে তারা এরকম একটা বিন্দুতে মিলিত হবে, যেটা ফোকাস তলের উপর অবস্থিত একটি বিন্দুতে তারা মিলিত হবে। এই দেখতে পাচ্ছ, ফোকাস তলের উপর কোনো একটা বিন্দুতে মিলিত হলো। তাহলে এই যে বিন্দু, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ফোকাস বা গৌণ ফোকাস। এটাকে কি বলা হচ্ছে? এটাকে আমরা পড়ছি গৌণ গৌণ ফোকাস বা সেকেন্ডারি ফোকাস। ঠিক আছে, গৌণ ফোকাস কাকে বলে? কি বলবে? বলবে কোনো গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে তির্যকভাবে আপতিত রশ্মি প্রতিফলনের পর ফোকাস তলে যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় গৌণ ফোকাস। এবার এখানে একটা বলে রাখি কথা, যে এই গৌণ ফোকাস, এটা কিন্তু গৌণ ফোকাস কিন্তু অসংখ্য হতে পারে, অসংখ্য হতে পারে। কেন? তার কারণ হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা দেখছো, দেখো প্রধান অক্ষের সঙ্গে তো একটা অ্যাঙ্গেল করেছে, তো এই যে অ্যাঙ্গেলটা দেখছো, এই অ্যাঙ্গেলটা তো কম বেশি হতে পারে। এই অ্যাঙ্গেলটা কম বেশি হলে কিন্তু এই যে বিন্দুটা, এই বিন্দুটা চেঞ্জ হয়ে যে কোনো জায়গায় ফোকাস তলের ওপর যে কোনো জায়গায় হতে পারে। তাই গৌণ ফোকাসের সংখ্যা অসংখ্য। গৌণ ফোকাস কোনো নির্দিষ্ট বিন্দু নয়, ফোকাস তলের ওপরে যে কোনো বিন্দুই হতে পারে, কিন্তু মুখ্য ফোকাস একটা নির্দিষ্ট বিন্দু। এটা কিন্তু শর্ট কোশ্চেন আছে, তোমরা একটু মনে রাখবে। তো আমরা তাহলে বেসিক কিছু জিনিস যেগুলো আমরা ডিসকাস করলাম, ঠিক আছে। এবার আমরা এই দর্পণের, তো এটা তো অবতল দর্পণ দেখলাম। এবার উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম একই, ওই ডেফিনেশনগুলো একই থাকবে। আমরা আজকের ক্লাসটা এখানে রাখবো, কারণ বেশি লেন্দি ক্লাস আমি করতে চাইছি না। পরের সেকেন্ড ক্লাসে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই বক্রতা বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আর, এবং ফোকাস দূরত্ব এটা হচ্ছে এফ ধরি আমরা। এই দুইয়ের মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন? রিলেশন হচ্ছে এফ ইজিক্যাল টু 2r। আমরা পরের ক্লাসে এই ফর্মুলাটাকে প্রমাণ করব। ঠিক আছে, উত্তল এবং অবতল দুটো দর্পণের ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করব। তারপরে আমরা 3 নাম্বার ক্লাসে আলোচনা করব যে কিভাবে রশ্মি চিত্রের সাহায্যে, মানে প্রতিবিম্ব, দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা রশ্মি চিত্রের সাহায্যে কিভাবে আমরা ড্র করব, সেটাও আমরা 3 নাম্বার ক্লাসে আলোচনা করব। তাহলে আমাদের 3টে ক্লাসে কিন্তু মিররটা কমপ্লিট হবে। যারা তোমরা এই চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে এই যে পরপর যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। যাদের ক্লাসটি ভালো লেগেছে ক্লাসটি অবশ্যই একটি লাইক করো, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ তোমার একটা লাইক আমাকে আরও উৎসাহ দেবে এই ক্লাস করার জন্য। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।